হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ড্রিমলাইন ডিজিটাল স্টাডি। আমি নবীন কর্মকার তোমাদের জন্য মাধ্যমিকের জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা পড়ব সেকেন্ড চ্যাপ্টারের একেবারে শেষ অংশ, বৃদ্ধি ও বিকাশ। দুটো জিনিস, এই যে বৃদ্ধি আর বিকাশ দেখছো, এই দুটো জিনিস প্রত্যেকটা জীবের জন্য ইম্পর্ট্যান্ট। যদি একটা এককোষী জীব হয় তো সেই এককোষী জীবেরও বিকাশ ঘটে, তারও বৃদ্ধি হয়, বহুকোষী জীবেরও বৃদ্ধি হয়। কিন্তু এককোষী জীবের ক্ষেত্রে একটা কোষের থেকে একটা কোষ সৃষ্টি হয়, নতুন জীব সৃষ্টি হয় বলে বৃদ্ধিতে এতটা মাহাত্ম্য রাখে না, এতটা ইম্পর্টেন্সই রাখে না। কিন্তু যখন বহুকোষী জীবের বৃদ্ধিটা হয় তখনই তো আসল মজা। ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রিভিয়াস ক্লাসে তোমরা জেনেছ যে জীবদেহে যাদের যৌন জনন হয় তাদের সৃষ্টিটা হচ্ছে একটা কোষ থেকে, তাই তো? এটা তাদের একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে। কেন না, এখান থেকে পুংগ্যামেট, এখান থেকে স্ত্রী গ্যামেট দুটো মিলেছে। পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট দুটো মিলে বলে সৃষ্টি করেছে জাইগোট, তাই তো? জাইগোট তৈরি করেছে। তো এই হচ্ছে নাটের গুরু, এই তো নাটের গুরু। এখান থেকে এবারে আসবে ভ্রূণ, ওকে, ভ্রূণ থেকে অপত্য। এটা হচ্ছে মূল কাহিনী, ঠিক আছে? তো আজকে আমরা এই কাহিনীটাই পুরোটা দেখব। ভ্যারি ইজি ক্লাস, অত্যন্ত সহজভাবে দেখব। প্রত্যেকটা টপিককে আমরা বুঝাবো যে কিভাবে বৃদ্ধি হচ্ছে এবং একটা বহুকোষী জীব আর একটা বহুকোষী জীবকে কী করে সৃষ্টি করছে, জন্ম কী করে হচ্ছে, মৃত্যু কী করে হচ্ছে, বিকাশ কাকে বলবো, বৃদ্ধি কীভাবে বলবো। আচ্ছা, বিকাশ কি বৃদ্ধি না বৃদ্ধি এই বিকাশ, দুটো সম্পর্কটাও জানবো। পুরো ক্লাস শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত একটা ভালো ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটা। আর একটা জিনিস, স্ক্রিন রেকর্ডিংয়ে তোমাদের সাথে এইভাবে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না বলে আমি ডাইরেক্ট আবার আমার বোর্ডে ফিরে এসেছি। ক্লাসের সাথে সাথে আমার তোমাদের জন্য থাকবে অ্যানিমেশন। সো নো চিন্তা, টু ফুর্তি প্লাস এনজয়, ক্লাস করা হোক শুরু। আর বৃদ্ধি আর বিকাশ নিয়ে বেড়ে যাবো আমরা মহাগুরু। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, বৃদ্ধির কতকগুলো পয়েন্ট আজকে আমরা জানবো। বৃদ্ধি কি হয়? বৃদ্ধি হচ্ছে একটা জীবের মৌলিক প্রক্রিয়া, ঠিক আছে? মৌলিক, একটা জীবের মৌলিক প্রক্রিয়া হচ্ছে বৃদ্ধি। যেমনভাবে একটা জীব ছোটোর থেকে বড় হয়েছিল, উত্তেজনায় সাড়া দেয়, যেমন উত্তেজনায় সাড়া দেয়, বংশ বিস্তার করে, একইভাবে বৃদ্ধিটা কিন্তু একটা মৌলিক প্রক্রিয়া। যদি জীবটা ছোটোর থেকে বড় না হয় তখন আমরা দুবার বিচার করে দেখব যে এটা সত্যিকারের জীব না কোনো বিভিন্ন গ্রহ থেকে আসা এলিয়েন্স। চলো তাহলে আমরা এখন বৃদ্ধির সংজ্ঞাটা দেখে নিই। না, বৃদ্ধির সংজ্ঞা কি বলছে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের প্রোটোপ্লাজমে উপচিতি বিপাক ক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ীভাবে কোষের আকার, আয়তন ও শুষ্ক ওজনের পরিবর্তন হয় বা বাড়ে তাকে বৃদ্ধি বলে। আন্ডারস্ট্যান্ড? বুঝলেন না তো? জীবদেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, অর্থাৎ এটা একটা শারীরিক প্রক্রিয়া, প্রত্যেকটা শরীরে হয়, ঠিক আছে? শুধুমাত্র একটা অঙ্গে নয় বা কোনো একটা নির্দিষ্ট তন্ত্রে নয়, একটা পুরো শরীরটা জুড়ে, পায়ের নখ থেকে, যদি মানুষের কথা চিন্তা করা হয় তাহলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বৃদ্ধি হয়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। জীবদেহের প্রোটোপ্লাজমে অ্যাকচুয়ালি আমাদের শরীর কি হয় না, ছোট 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 কোষ নিয়ে গঠিত। যেহেতু জাইগোট থেকে তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে ওই কোষগুলো বিভাজিত হয়ে 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 কোটি কোটি কোষ সৃষ্টি করে এবং জীবদেহ সৃষ্টি করে। আসছি ওই ব্যাপারটা, তো আমি ডিটেলসে আসছি। তো
একটা কোষ বাড়লে পর তৃতীয় নম্বর কোষটাও বাড়বে, তো এইভাবে সামগ্রিক বডিটা আমাদের বাড়ে, পুরো শরীরটা বাড়ে। সুতরাং এখানে আমরা একটা কোষকে পড়ব। যদি একটা কোষকে পড়া হয় তাহলে পুরো জিনিসটাকে পড়া হবে, ঠিক আছে। প্রোটোপ্লাজমে উপচিতি বিপাক ক্রিয়ার মাধ্যমে যে সকল বিপাক প্রক্রিয়াগুলোতে শরীরের ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে। যেমন 9-এ পড়েছিলে সালোক সংশ্লেষ, ঠিক আছে। অপচিতি বিপাক আর একটা নাম আছে। অপচিতি বিপাক মানে হচ্ছে তোমার ওইখানে শরীরের শুষ্ক ওজনটা কম হবে। যেমন শ্বসন, এখানে কি হয়, শরীরে সঞ্চিত যে পদার্থ এটিপি দহনের ফলে এনার্জি সৃষ্টি হয় এবং সেখান থেকে শুষ্ক ওজন কমে যায়। তাই শ্বসন হচ্ছে অপচিতি বিপাক। জেনে রাখো, পরের ব্যাপার আমি আসছি একটা জায়গায় যেখানে উপচিতি বিপাক আর অপচিতি বিপাক এই ব্যাপার দুটো তোমাদের আমি বলবো আজকেই ডিটেলসে, ওকে। তো উপচিতি বিপাক প্রক্রিয়ায় নির্দিষ্ট পদ্ধতিতে আজকে বৃদ্ধি হলো এই পদ্ধতিতে, কাল বৃদ্ধি হলো এই পদ্ধতিতে, সেটা কিন্তু হয় না। যখন আমাদের জন্ম হয় একটা কোষ যে পদ্ধতিতে বাড়ে, ইন্টারফেজ দশাটা মনে করো আসছে, এটাও কিন্তু আমরা তো যখন বৃদ্ধির দশাগুলো পড়বো তখন আমরা জানবো, ঠিক আছে। নির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ীভাবে কোষের আকার, আয়তন ও শুষ্ক ওজনের পরিবর্তন হয় বা বাড়ে। যেহেতু বৃদ্ধি বলছি সেখানে আমরা বাড়েটা একটা যোগ করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তন লেখা যেতে পারেও, ঠিক আছে। ওজন বাড়ে তাকে বৃদ্ধি বলে। তাহলে এই হচ্ছে আমার সংজ্ঞা। এই সংজ্ঞার থেকে আমি কতগুলো জিনিস কিন্তু লিখতে পারবো। যেমন দেখো, তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা সংজ্ঞা ছোট ছোট পদ্ধতিতে যদি তোমরা পয়েন্ট করে নাও তাহলে ভবিষ্যতে এগুলো অসুবিধা হবে না। তাহলে বৃদ্ধিটাকে আমরা কিভাবে ভাগ করব, বৃদ্ধি প্রক্রিয়াটাকে 4টা পয়েন্ট আমরা করে নিই। এই 4টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, একটা বোনাস পয়েন্ট 5, এই পয়েন্টগুলো যদি মনে রাখি তাহলে সংজ্ঞা লিখতে আমাদের কোনো কষ্ট হবে না, ওকে স্টুডেন্টস। সো দেখো, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া, উপচিতি বিপাক। নাম্বার 3, প্রোটোপ্লাজমে ঘটে। ঘটনাগুলো লিখে রাখো একটা একটা করে। নাম্বার 4, আকার, আয়তন ও শুষ্ক ওজন। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই শুষ্ক ওজনটা ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এটাকে যখন বৃদ্ধি পড়বে বা বৃদ্ধি সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন আসুক, এই শুষ্ক ওজনকে কিন্তু লিখতে ভুলো না। আর একটা কি না, নির্দিষ্ট পদ্ধতিতে পরিবর্তিত হয়। দেখো, একটা সংজ্ঞাকে আমি কিন্তু 5টা পয়েন্টে ভাগ করেছি। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের প্রোটোপ্লাজমে উপচিতি বিপাক ক্রিয়াতে আকার, আয়তন, শুষ্ক ওজন নির্দিষ্ট পদ্ধতিতে হয় তাকে বলে। সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই। আর এইগুলোই হয়ে গেল এগুলো হয়ে গেল বৃদ্ধির বৈশিষ্ট্য। এগুলোই বৃদ্ধির বৈশিষ্ট্য। তোমাদের বলা নেই, কিন্তু যদি কোনো দিন পড়ে তো একটা সংজ্ঞার থেকে বৈশিষ্ট্য এইভাবে লেখা যায় আর বৈশিষ্ট্যর থেকে সংজ্ঞা ওইভাবে লেখা যায়। পুরোটা এতক্ষণও বুঝতে পারছো। দ্যাটস ইট। বৃদ্ধি হচ্ছে কতকগুলি দশার সমন্বয়ে হয়, ওকে। তাহলে আমি উপচিতি বিপাক, অপচিতি বিপাক অনেক কিছু বলেছি। পরিপাক না, এটা পুষ্টির না, ঠিক ধরেছ, বুঝতে পেরেছো না? কমেন্ট করো, ভুল করেছিলাম, ওকে। দেখো ভাই, এবারে আসছি বৃদ্ধির দশা। তো বৃদ্ধির দশা কি কি না, বৃদ্ধির 3টি দশা। 1 নাম্বার কোষ বিভাজন, ওকে। নাম্বার 2 অভ্যন্তরের আকার, আয়তন আর শুষ্ক ওজন বাড়া। তারপর কোষ বিভেদন, ঠিক আছে। তো এই যে দশাগুলো, এগুলো সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব। চলো, কোষ বিভাজন।
কোথায় গেলি, আয় এদিকে এদিকে। হ্যাঁ, তাহলে এটা একটা হচ্ছে আমার কোষ, ঠিক আছে। এই কোষটাই দেখো এবার এটা বিভাজিত হবে, ঠিক আছে, 1 থেকে 2, 2 থেকে 4 এইরকম বিভাজিত হবে। তো এই বিভাজনটা তোমরা বুঝতেই পারছো, মাইটোসিস পড়েছো, মাইটোসিস, কারণ বৃদ্ধি আমাদের মাইটোসিস পদ্ধতিতে হয়। মাইটোসিস পড়েছো তোমরা, 2, 4 হলো, সৃষ্টি হয়ে গেলো, কোষ বিভাজন হলো, অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল, খেল খতম, খেল খতম। নেক্সট আসছে আকার আয়তন বৃদ্ধি পড়া, ঠিক আছে, আকার আয়তন বৃদ্ধি। তাহলে কোষটা কোথায় গেল, নিয়ে আসি আবার। ওকে, কোষ আমার হাজির। তো এটা হচ্ছে একটা আমার অপত্য কোষ, তাই তো। তো এই অপত্য কোষটা আস্তে আস্তে বাড়বে। আসলে একটু দেখো, পিকচারে এরকম ছিল বলে আমার গলগি বডি যে জায়গাগুলো দেখছো, তো এইগুলো কিন্তু তোমার সেরকমভাবে কোষ পাওয়া গেল না খুঁজে, তাই পরিণত কোষকে আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি তোমরা বুঝলো অপত্য কোষে কিন্তু এগুলো কিন্তু সবগুলো বিকশিত থাকে না, যত সময় যায় তত কিন্তু ধীরে ধীরে সংশ্লেষের মাধ্যমে হয়। তোমরা যে দশাগুলো পড়েছো, GS দশা, G2 দশা, একটু মনে করে নাও ভাই, ইন্টারফেজটাকে একটু মনে করে নাও, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যেটা কোষের মধ্যে কি 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 ঘটনা ঘটে। কোথায় গেলি আরে ভাই, ওঠ। হ্যাঁ, তো দেখো, তাহলে এই কোষটা যখন বৃদ্ধি হয় তখন কি করে, কোষটা জল এবং অন্যান্য পূরক পোষক পদার্থ এগুলো সংগ্রহ করে এবং প্রোটোপ্লাজমে বিভিন্ন রকম সংশ্লেষ করে, এবং সেই সংশ্লেষের মাধ্যমে আকারটাকে বাড়ায়, শুষ্ক ওজনটাকে বাড়ায়। যেমন এই কোষটা ধীরে 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 বড় হচ্ছে, এইভাবে কিন্তু বাড়াবে। ওকে, তো এটা হচ্ছে তোমার কোষের যেটা আকার আয়তন ও শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়ার ঘটনা। এবং শেষকালে কোষটা আবার পূর্ণাঙ্গ কোষ সৃষ্টি হয় এবং আবার ভাগ হয়ে যাবে, 2, 2 থেকে 4, 4 থেকে 8, একই পদ্ধতি। ওকে, সো এবারে দেখো কোষের বিভেদন দশা। তো বিভেদন দশার আগে তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা ক্লাস 5-এ স্কুলে ভর্তি হয়েছিলে, হাই স্কুলে ভর্তি হয়েছিলে, সেখান থেকে বেড়ে বেড়ে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, বর্তমানে 10-এ পড়ছো, আগামী বছর মাধ্যমিক দেবে, ঠিক আছে। তো এবার মাধ্যমিক দেওয়ার পর তোমরা নিজেদের পছন্দ অনুসারে, এখানে তোমরা মাধ্যমিক দিলে, মাধ্যমিক পরীক্ষা এক্সাম্পলটা দেখো, বিভেদনের এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস, ইজি ভাষায় বলছি। বিভেদন দেখো, এই যে এমপি, অর্থাৎ তোমরা মাধ্যমিক দিলে, এবারে কেউ যাবে আর্টস, কেউ সায়েন্স, তো কেউ কমার্স, তো কারো আবার টেক পছন্দ। রাস্তাটা ভাগ হয়ে গেল, তাই না, রাস্তাটা ভাগ হয়ে গেছে, তাই তো। যার আর্টস পছন্দ সে আর্টস পড়বে, যার ম্যাথামেটিক্স পছন্দ সে সায়েন্স পড়বে, যার ইকোনমিক্স পছন্দ সে কমার্স পড়বে, যার ফিজিক্স পছন্দ, মেকানিক্যাল পছন্দ, বিভিন্ন অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু সায়েন্স যেতে পারে, টেকেও যেতে পারে। যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, পলি40, সামথিং বিভিন্ন টেকনিক্যাল লাইনগুলো আছে, যেতে পারে ইচ্ছা অনুসারে। তো এই যে জিনিসটা তোমরা ভাগ হয়ে গেলে কোর্স অনুসারে, আমাদের শরীরের কোষগুলোও বাবা এরকমই করে, ঠিক আছে। যখন কোষ একটা পূর্ণাঙ্গ কোষ এলো, পূর্ণাঙ্গ কোষ যখন এলো, তো এই পূর্ণাঙ্গ কোষ আসার পর নিজের কাজ অনুসারে কেউ স্নায়ু কোষ যাবে, স্নায়ু ডিপার্টমেন্ট, কারো পেশি ডিপার্টমেন্ট, কারো পাবে কেউ হয়তো অস্থিতে চলে গেল, হাড়ে চলে গেল। তো এই যে কার্য অনুসারে যে রূপান্তরিত হচ্ছে, কারণ দেখো একটা কোষ হচ্ছে জলীয় অংশ, প্রোটোপ্লাজমটা থলথলে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত, ভাই জলের পরিমাণটা বেশি। তো ওরা নিজের কাজ অনুসারে যদি না ভাগ করে নেয়, আমাদের শরীরটা গঠন হবে না, হাড় সৃষ্টি হবে না, চামড়া সৃষ্টি হবে না, অর্গান সৃষ্টি হবে না, টিস্যু সৃষ্টি হবে না। তো শরীরটা যদি সৃষ্টি না হলো, তাহলে ভাই এইখান থেকে আমরা এত বড়টা হলাম কি করে? তোমাদের সামনে খাড়া আছে, আমারও তো কোষ নিয়ে গঠিত না,
নাকি আমি অন্য পদার্থ নিয়ে গঠিত? কমেন্ট করো ভাই। ওকে, সো এটা হচ্ছে বিভেদন দশা। কি হচ্ছে যে নিজের নিজের কার্য অনুসারে কোষগুলো রূপান্তরিত হয় এবং জীবদেহকে গঠনে সুবিধা প্রদান করে, সেটাকে বলছি আমরা বিভেদন। এবারে তোমাদেরকে একটা জিনিস তোমরা অনেক সকলে ভেবে থাকবে যে আমি ডায়েটিং করছি, আমার শরীরের ওজন কমাতে হবে। একটা জিনিস আছে, ওজন কমাতে হবে বা ডায়েটিং। দেখো এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। ডায়েটিং করছি, কি করতে হবে না, আমি ভাই এখন এই বয়স আছে, তোমাদের সামনে দাঁড়িয়েছি, ওজনটা আছে আমার 120 কেজি, যদিও নেই, তো 70 কেজিতে আমাকে আসতে হবে, 50 কেজি ওজন কম করতে হবে। ধরো একটা 120 কেজির মানুষ, আমাকে 50 কেজিতে আসতে হবে। হাউ ইট পসিবল? আমরা তো তখন পড়লাম নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, নির্দিষ্ট প্রক্রিয়া, ওজন বাড়ে, শুষ্ক ওজন বাড়ে, উপচিতি বিপাক। তো এখানে চলে আসবে তখন একটা গল্প, অপচিতি বিপাক। অপচিতি বিপাক। তো যখন উপচিতি বিপাকের থেকে অপচিতি বিপাকটা বেশি হবে, তখন আমার শরীরের ওজন কমে যাবে, তখন শুষ্ক ওজনটাও কম হবে, কারণ আমি যতটা দিচ্ছি তার থেকে বেশি খরচ করছি, তখন একটু কম হয়। কিন্তু তুমি যদি নির্দিষ্ট ডায়েটিং না করো, ঠিক আছে, ওজন কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে যায়। অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের ওজন বাড়ানোর জন্য পরিশ্রম করতে হয় না, কিন্তু ওজন কমানোর জন্য জগিং, ব্যায়াম, সাইক্লিং, আরও কিছু, কম খাওয়া, ডায়েটিং, জল খেয়ে থাকা, অনেকে অনেক রকম করে। তো এই হচ্ছে আমার টোটাল বৃদ্ধি। বৃদ্ধিতে আমরা কি কি জানলাম, যে বৃদ্ধি একটা উপচিতি বিপাক প্রক্রিয়া। বৃদ্ধি প্রতিটা কোষের প্রোটোপ্লাজমে হয়। জল ও বিভিন্ন পোষক পদার্থকে সংশ্লেষের মাধ্যমে বৃদ্ধিটা হয়। বৃদ্ধি হওয়ার ফলে কোষের আকার, আয়তন আর শুষ্ক ওজন বাড়ে। আর বৃদ্ধি হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বৃদ্ধির 3টি দশা কী কী? কোষ বিভাজন, কোষের আকার আয়তন বৃদ্ধি, আর কি লেখা আছে, কোষ বিভেদন। ওকে, নেক্সট আমরা চলে আসছি বিকাশে। বিকাশ কাকে বলবো? বিকাশ আমরা কাকে বলবো? দেখো একটা জিনিস বলছি, শুষ্ক ওজন বাড়ার নাম হচ্ছে, এটা হলো বৃদ্ধি। আর সার্বিক উন্নয়ন বা উন্নতি সাধন, তাকে বলবো বিকাশ। অর্থাৎ যদি এই বোর্ডটা আমার একটা বিকাশের অংশ হয়, তাহলে বৃদ্ধি হচ্ছে তার ছোট্ট একটা অংশ। এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে বৃদ্ধি, পুরো বোর্ডটা বিকাশ। কারণ এটাতে আমরা শুধু শুষ্ক ওজন বাড়ছে, জাস্ট ভ্যারি ইম্পর্ট্যান্ট টপিক ব্রো, স্কিপ করার চেষ্টা করো না, ভ্যারি ইম্পর্ট্যান্ট। এখানে এইটুকু জায়গাটায় আমার বৃদ্ধি হচ্ছে শরীরের মধ্যে, তো হয়তো এখানে কারো মানসিক বিকাশ হচ্ছে, কারো মানসিক বিকাশ হচ্ছে, তো কোনোখানে আবেগের সৃষ্টি হচ্ছে, আবেগ সৃষ্টি হচ্ছে, তো কেউ আবার নিজের স্মৃতিটাকে বাড়াচ্ছে, কেউ বুদ্ধির বিকাশ হচ্ছে। ধরো চিন্তা করে থাকো, তো কারো মনে রাখার ক্ষমতা বাড়ছে, মনে রাখার ক্ষমতা বাড়াচ্ছে। তো ভাই এইগুলো সবগুলো মিলিয়ে দিলে যেটা হয়, সেটা হচ্ছে বিকাশ। বুঝতে পারছো? তাহলে বিকাশের সংজ্ঞা কি লিখব, স্ক্রিনে তোমার দেখাচ্ছে, দেখো। জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি জীবের জীবনচক্রে বৃদ্ধি ও তৎপরবর্তী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংঘটিত যাবতীয় ঘটনাকে বিকাশ বলে। অর্থাৎ এখানে কি দেখছো, যে আমাদের জাইগোট ছিল, সেটার থেকে ভ্রূণ হয়েছিল, ভ্রূণ থেকে অপত্রের সৃষ্টি হয়েছিল,
তারপর সে অপত্য ধীরে ধীরে বাড়ছিল, তার মধ্যে চুলের বৃদ্ধি, গায়ের রঙের বৃদ্ধি, শারীরিক আকার বৃদ্ধি। সে শিশুটি তখন তোমার ধরো সব কিছু চিনতে পারে, রং বুঝতে পারে, পরিবেশ বুঝতে পারে, ঠান্ডা গরম বোঝার ক্ষমতার সৃষ্টি, কে কোন সম্পর্ক সেগুলো শেখার সৃষ্টি, হাসতে পারা, কাঁদতে পারা, এই যে ঘটনাগুলো ধীরে 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 যে সৃষ্টি হয়েছিল সেগুলোকে একসঙ্গে আমরা বিকাশ বলছি। তাহলে এবারে জানবো মানবদেহের বিকাশ প্রক্রিয়ার কয়েকটা ধাপ। ঠিক আছে, মানবদেহের বিকাশ প্রক্রিয়ার কয়েকটা ধাপ জানবো। কি কি আছে ধাপগুলো? 5টা ধাপ দিচ্ছি। সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক, আর এটা হচ্ছে বার্ধক্য। এই 5টা ভাগ। এটা হচ্ছে 0 থেকে 1 মাস। ওই যে বললাম দিন রাত্রি চিনতে পারা, আপন মাতাকে চিনতে পারা, দুধ খাওয়ার ইচ্ছে এবং কান্না, এগুলো হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। একজন সদ্যজাত এই জিনিসগুলো করতে পারে। শৈশব 1 মাস থেকে 10 বছর। যাবতীয় ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্টটা, ঠিক আছে, মেন্টাল ডেভেলপমেন্টের 90% এই ডিপার্টমেন্ট, এই জায়গায় শৈশবকালে হয়। লিখতে পারা, পড়তে পারা, চিনতে পারা, সম্পর্ক, বর্ণ, মনে রাখা, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, পড়া শোনা, এভরিথিং ইয়ার, সব কিছু এটাতে হয়, তাই না? এটাকে যারা ভালোভাবে এই সময়টা যে অভিভাবক শৈশবকে ঠিক করে মেনটেন করতে পারবে, তার সন্তান বড় হয়ে পড়ে কিন্তু কুছ করকে দিখায়েগা यार। ওকে, নেক্সট বয়ঃসন্ধি 10 থেকে 19 বছর। সবচেয়ে খতরনাক টাইম মানব জীবনের। আমি এই সেরা, আমাকে জ্ঞান দিতে এসো না, এই চিন্তাটা এই বয়সেই হয়। 1 নাম্বার। এই বয়সে কি হয় দেখো, প্রথমে হচ্ছে মানুষের যৌবনিক যে বিকাশগুলো সেগুলো ঘটে। ছেলেদের গোফদাড়ির সৃষ্টি, যে দেখবে হয়তো 9-10 তোমরা যখন প্রথম 8-9 পড়েছিলে, যারা ছেলে আছো তারা কিন্তু এইখানটা একবার দেখতে, আজকে গোফটা একটু বেরিয়েছে, আজ একটু বেড়েছে, সামথিং সবার না হোক অনেকের চিন্তা হয়। মেয়েদের ক্ষেত্রে যে পিরিয়ডসের সৃষ্টি হয় সেটা কিন্তু এই বয়সের থেকে শুরু হয়। এবং আরেকটা জিনিস, অপোজিট জেন্ডারের অ্যাট্রাকশন সৃষ্টি হয় এই সময়, ঠিক আছে? নেক্সট পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক 19 থেকে 60 পর্যন্ত। দেখো আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই বয়ঃসন্ধিটা বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন মাপদণ্ডে আছে। যেমন আমাদের ভারতবর্ষে 16 বছর আছে, 10 থেকে 16 বছর। কিন্তু যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এইরকম ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর মানদণ্ডতে এটা করা থাকে 19 বছর। তাই আমি এখানে 19 বছর লিখেছি। তোমরা যদি ভারতের মাপ লিখতে চাও তাহলে এখানে 16 বছর করতে পারো, ভুল হবে না। পূর্ণ যৌবন, এখানে মানুষ কাজ করতে শেখে, ফ্যামিলির দায়িত্ব নেয়, রেসপন্সিবল হয়, পরিবারের সঙ্গে সময় কাটায়, নতুন সম্পর্কের বন্ধনে জড়িত হয়, নতুন নতুন মানুষের সাথে শিখে এবং ধীরে ধীরে জীবনের অভিজ্ঞতা লাভ করে আর বার্ধক্যের দিকে এগিয়ে যায়। এটা হচ্ছে এই বয়সের ধর্ম, এই টাইম, এই যে পূর্ণ যৌবন বা প্রাপ্তবয়স্কের ধর্ম। তারা প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করে, প্রত্যেকটা কাজ করার আগে 5 বার ভাবে যে ভালো হবে না খারাপ হবে। আর এগুলো হচ্ছে উড়নচণ্ডী, বয়ঃসন্ধিটা হচ্ছে উড়নচণ্ডী, যেটা ভেবে নিয়েছি সেটাই করব, কারও কিছু শোনার দরকার নেই, দ্যাটস ইট। বার্ধক্যতে এবার কি হয়, বৃদ্ধি পুরো লোপ পায়। এখানে বয়সে আর কোনো বৃদ্ধি হয় না, সবচেয়ে বেশি বৃদ্ধি হয় এই বয়সে, শৈশবকালে শারীরিক বৃদ্ধি যেটা, ঠিক আছে, শৈশবকালে আর বয়ঃসন্ধিতে। বার্ধক্যতে বৃদ্ধি হয় না,
দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, স্নায়ু দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে, বিভিন্ন রকম অস্থিজনিত রোগে ভোগ হয়, জরাজনিত রোগে ভুগতে থাকে এবং অবশেষে ধীরে 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 যদি মানুষটার অন্য কিছু না হয় স্বাভাবিক অবস্থাতেই 75 থেকে 90 বছরের মধ্যে কোনো এক সময় সে পৃথিবীকে আলবিদা করে দেয়। তাহলে যে জীবনের সৃষ্টি আমার একটা কোষ থেকে সৃষ্টি হয়েছিল সে 90টা বছর 80টা বছর পর আবার বিলীন হয়ে যায়। এটাই হচ্ছে জীবনের ধারা, এটাই জীবনের ধারা, এটাই জীবনের ধর্ম, এটাই জীবনের মূল মন্ত্র। আমার জাইগোট থেকে সৃষ্টি, একটা কোষের থেকে সৃষ্টি হয়েছিলাম, তারপর আমরা সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পূর্ণ যৌবন, বার্ধক্য, এই 5টা ধাপে আমরা পেরিয়েছি, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করি এবং আস্তে আস্তে আবার এই পৃথিবীতে মায়া ত্যাগ করে নতুনদেরকে আমরা জায়গা ছেড়ে দিই। এটাই ধর্ম, এটাই জীবের পরিচয়। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ক্লাসে তোমরা জানতে পারলে বৃদ্ধি ও বিকাশের সম্বন্ধে ডিটেলস অ্যানালাইসিস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা জিনিস, তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নিও ইয়ার, এতে কোনো অসুবিধা হয় না। ভিডিওতে একটা করে লাইক দিও, এই ভিডিওগুলো, এই লাইকগুলো আমাদেরকে মোটিভেট করে। আগামী ক্লাসে শুরু করব নতুন চ্যাপ্টার বংশগতি, অর্থাৎ এখানে যে আমাদের বিলীন হলাম, নতুন প্রজন্ম কী করে সৃষ্টি হয় সেই জিনিসটা আগামী ক্লাস থেকে শুরু করব। সুতরাং শুধু সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা হিট করে অল অপশান সিলেক্ট করে রাখো, তাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিওটি ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারাও কিন্তু বিনা টিউশন ফি দিয়ে ভালো হাই কোয়ালিটির জীবন বিজ্ঞান ক্লাস তারা পেয়ে যাবে। আসছি আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।